বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আজকের অর্থনীতি বিষয়ের ক্লাসে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব দশম অধ্যায়, অর্থনীতির দ্বিতীয় পত্রের দশম অধ্যায়, মুদ্রা ও ব্যাংক। মুদ্রা ও ব্যাংক সম্পর্কে আলোচনা শুরু করার আগে আমাদেরকে জানতে হবে আমরা মুদ্রা বলতে কী বুঝি। আমাদের দৈনন্দিন কার্যকলাপ থেকে আমরা খুব সহজেই মুদ্রার একটি সংজ্ঞা দাঁড় করাতে পারি। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে লিখে রেখেছি, পণ্য সামগ্রী কেনাকাটা ও অপরাপর সকল লেনদেনের মাধ্যম হিসেবে আমরা যে উপাদানটিকে ব্যবহার করে থাকি সেটি হচ্ছে অর্থ। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি আমাদের দৈনন্দিন কার্যক্রমে আমরা আর্থিক সকল লেনদেন সম্পন্ন করার জন্য যে উপাদানটাকে ব্যবহার করি সেটি হচ্ছে অর্থ। অর্থ একজন মানুষের জীবনে খুবই গুরুত্ব বহন করে, কারণ দেশের অর্থের মাধ্যমে অর্থ তিনটি গুরুত্বপূর্ণ কাজে আমাদেরকে সহায়তা করে থাকে বা অর্থের তিনটি কার্যাবলী সম্পাদন করে থাকে। অর্থের অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, অর্থের সামাজিক গুরুত্ব রয়েছে এবং অর্থের মনস্তাত্ত্বিক গুরুত্ব রয়েছে বা মনস্তাত্ত্বিক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। তাহলে আমরা বলতে চাচ্ছি একটি দেশের অর্থনীতিতে অর্থের তিন ধরনের কার্যাবলী রয়েছে। একটি হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী, সামাজিক কার্যাবলী এবং মনস্তাত্ত্বিক কার্যাবলী। আমরা অর্থের কার্যাবলী সম্পর্কে ইন ডিটেলস আলোচনায় যাওয়ার আগে এই সামাজিক, অর্থনৈতিক এবং মনস্তাত্ত্বিক কার্যাবলীকে আমরা মূলত চারটি প্রধান ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ অর্থের কার্যাবলীকে আমরা একটি নির্দিষ্ট সেন্টেন্সের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। সেন্টেন্সটি হচ্ছে, মানি ইজ এ ম্যাটার অফ ফাংশন ফোর এ মিডিয়াম, এ মেজার, এ স্ট্যান্ডার্ড, এ স্টোর। অর্থাৎ অর্থ মিডিয়াম অর্থাৎ মাধ্যম, বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে থাকে। আমাদের দৈনন্দিন জীবনে বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে থাকে। মেজার অর্থাৎ পরিমাপ, পরিমাপের বাহন হিসেবে কাজ করে থাকে। অর্থাৎ আমরা যে লেনদেন করি সেই লেনদেনের যে উপাদান বা পণ্য সামগ্রী সেটার মূল্য পরিমাপের একটি বাহন হিসেবে অর্থ কাজ করে থাকে। স্ট্যান্ডার্ড মানদণ্ড, অর্থ মানদণ্ড হিসেবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থ হচ্ছে পণ্যের মূল্যের মানদণ্ড হিসেবে কাজ করে, অথবা অর্থ তারল্যের মানদণ্ড হিসেবে কাজ করে। তারল্য মানে আমরা কি বুঝতে পারি? তারল্য মানে হচ্ছে নগদ যে অর্থ মানুষের হাতে ধরে রাখার প্রবণতা থাকে বা যে অর্থ মানুষ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় সেটাই হচ্ছে আমার তারল্য। অর্থাৎ অর্থ তারল্যের মানদণ্ড হিসেবে কাজ করে। এবং স্টোর সংরক্ষণ বা সঞ্চয়, অর্থ সঞ্চয়ের মানদণ্ড হিসেবেও কাজ করে থাকে। কারণ আমরা এই পর্যন্ত কী বললাম? যে আমরা বললাম যে অর্থ বা মুদ্রা হচ্ছে পণ্য সামগ্রিক কেনাকাটা বা অপরাপর লেনদেনের জন্য আমরা যেটাকে ব্যবহার করি সেটাই হচ্ছে মুদ্রা। এবং মুদ্রা তিন ধরনের কাজ সম্পাদন করে, অর্থনৈতিক, সামাজিক এবং মনস্তাত্ত্বিক। এবং এই কাজগুলোকে আমরা মূলত চারটা কাজে বর্ণনা করতে পারি। অর্থ বিনিময়ের মাধ্যম বা মিডিয়াম হিসেবে কাজ করে, মেজার বা পরিমাপ হিসেবে কাজ করে, স্ট্যান্ডার্ড বা তারল্যের মানদণ্ড হিসেবে কাজ করে, এবং স্টোর অর্থাৎ সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে থাকে। আমরা যেমন বাজার সম্পর্কে পরিচিত বা অর্থনীতি আমরা বাজার সম্পর্কে পরিচিত, ঠিক একইভাবে মুদ্রা বা অর্থেরও একটি বাজার বিদ্যমান রয়েছে, যেটাকে আমরা মুদ্রা বাজার নামে জেনে থাকি। আমরা এই পর্যায়ে মুদ্রা বাজার আলোচনায় যাব। মুদ্রা বাজার আলোচনায় যাওয়ার সময় আমাদের বেসিক যে বিষয়টা আমরা জানি সেটা আমরা একটু চর্চা করতে পারি। আমরা জানি যে কোনো বাজারেরই দুটি অংশ থাকে, বাজারের দুটি অংশ থাকে বা দুটি শক্তি থাকে। একটি হচ্ছে চাহিদা, অন্যটি হচ্ছে যোগান। সকল বাজারে চাহিদা এবং যোগান। ঠিক একইভাবে আমরা যেটা বলেছি মুদ্রা বা অর্থের একটি বাজার বিদ্যমান আছে, সেই বাজারকে বলা হয়ে থাকে মুদ্রা বাজার বা মানি মার্কেট। অন্য সকল বাজারের মতোই মুদ্রা বাজারেরও দুটি অংশ আছে,
চাহিদা এবং যোগান। এই চাহিদাকে আমরা বলতে পারি অর্থের চাহিদা, অর্থের চাহিদা। এবং যে যোগান রয়েছে সেই যোগানকে আমরা বলতে পারি অর্থের যোগান। আমরা অর্থের বাজার সম্পর্কে ধারণা নিতে গেলে অর্থের চাহিদা এবং অর্থের যোগান সম্পর্কে ধারণা নিতে হবে। অর্থের 3 ধরনের চাহিদা হয়ে থাকে। প্রথমত লেনদেন চাহিদা, বা আমরা এটাকে বলতে পারি লেনদেন জনিত চাহিদা। দ্বিতীয়ত অর্থের সতর্কতামূলক চাহিদা, সতর্কতামূলক, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, সতর্কতামূলক চাহিদা। এবং তৃতীয়ত অর্থের আরেক ধরনের চাহিদা যেটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে দেখতে চাই, সেটা হচ্ছে অর্থের ফটকা চাহিদা, ফটকা চাহিদা। ওকে, আমরা এই 3 ধরনের চাহিদা সম্পর্কে ধারণা নিব আজকে, এবং যোগান সম্পর্কে ধারণা নিব। আমরা বললাম যে অন্য সকল বাজারের মতোই অর্থেরও 3টি চাহিদা, 3টি অংশ রয়েছে চাহিদা। অর্থের চাহিদারও 3টি অংশ রয়েছে, একটি হচ্ছে লেনদেন চাহিদা, সতর্কতামূলক চাহিদা এবং ফটকা চাহিদা। লেনদেন চাহিদা বলতে বোঝায় দৈনন্দিন জীবনে আমরা লেনদেন করার জন্য যে অর্থ চাহিদা করে থাকি সেটাই হচ্ছে লেনদেন চাহিদা। সতর্কতামূলক চাহিদা হচ্ছে ভবিষ্যতের কোনো অনিশ্চিত অবস্থাকে আমরা, ভবিষ্যতে কোনো অনিশ্চিত অবস্থায় আমাদের যদি অর্থের চাহিদার প্রয়োজন হয়, সেই জন্য আমরা কিছু অর্থ সঞ্চয় করতে চাই বা কিছু অর্থ হাতে ধরে রাখতে চাই। আবারও বলছি, ভবিষ্যতের কোনো ঝুঁকিপূর্ণ অবস্থা বা অনিশ্চিত অবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা কিছু অর্থ হাতে ধরে রাখতে চাই। সেই ধরে রাখার যে চাহিদা, সেটাই হচ্ছে অর্থের সতর্কতামূলক চাহিদা। এবং সর্বশেষ হচ্ছে অর্থের ফটকা চাহিদা। অর্থের লেনদেন জনিত চাহিদা নির্ভর করে আয়ের উপর, কার উপর? আয়ের উপর। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি, যদি কারো আয় বেশি হয়, যদি কারো আয় বেশি হয় তাহলে তার সতর্কতামূলক চাহিদা বেশি হবে, আয়ের উপর নির্ভরশীল। সতর্কতামূলক চাহিদাও আয়ের উপর নির্ভরশীল। অর্থাৎ কোনো ব্যক্তির যদি আয় বেশি থাকে তাহলে সে ভবিষ্যৎ অনিশ্চয়তা মোকাবেলা করার জন্য বেশি পরিমাণ অর্থ হাতে ধরে রাখতে চায়। সেই সতর্কতামূলক চাহিদাও আয়ের উপর নির্ভরশীল। এবং ফটকা চাহিদা, যেটার সঙ্গে আমরা বলতে ভুলে গিয়েছি, ফটকা চাহিদা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের বিনিয়োগের জন্য যে অর্থ হাতে ধরে রাখতে চাই বা বিনিয়োগ করার উদ্দেশ্যে যে অর্থ হাতে ধরে রাখতে চাই, সেটা হচ্ছে ফটকা চাহিদা। ফটকা চাহিদা মূলত সুদের হার, সুদের হারের উপর নির্ভরশীল। সুদের হারের উপর নির্ভরশীল। তাহলে আমরা বললাম যে অর্থের চাহিদা 3 রকম: লেনদেন, সতর্কতামূলক, ফটকা চাহিদা। লেনদেন চাহিদা হচ্ছে আয়ের উপর নির্ভরশীল। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি, লেনদেন চাহিদা মানে হচ্ছে, আমরা লেনদেন চাহিদাকে বলি এলটি, ডিমান্ড ফর ট্রানজ্যাকশন। সতর্কতামূলক চাহিদাকে আমরা বলি এলপি, প্রিকশনারি ডিমান্ড। এবং ফটকা চাহিদাকে বলি আমরা এলএস, স্পেকুলেটিভ ডিমান্ড। এবং এলটি আমরা বলেছি নির্ভর করে আয়ের উপর, তাহলে এটা হচ্ছে ফাংশন অফ ওয়াই। আমরা বলেছি আমি কত টাকা ভবিষ্যতে অনিশ্চয়তার জন্য ধরে রাখতে চাইবো, সেটা সতর্কতামূলক চাহিদা এবং সেটা নির্ভর করে আয়ের উপর। তাহলে এলপিও ইজ এ ফাংশন অফ ওয়াই, ওয়াই। ফাইনালি স্পেকুলেটিভ ডিমান্ড, সেটা নির্ভর করে আমরা বলেছি সুদের হারের উপর, ফাংশন অফ ওয়াই। এবং সর্বশেষ স্পেকুলেটিভ ডিমান্ড বা ফটকা চাহিদা, আমরা বলেছি মানুষ বিনিয়োগ করার জন্য যে অর্থ হাতে ধরে রাখে সেটা হচ্ছে ফটকা চাহিদা। ফটকা চাহিদা ইজ এ ফাংশন অফ ইন্টারেস্ট রেট, সুদের হার। এই হচ্ছে আমাদের 3 ধরনের অর্থের চাহিদা, যেটা হচ্ছে লেনদেন চাহিদা, সতর্কতামূলক চাহিদা, ফটকা চাহিদা। আমরা এটাকে চিত্রে দেখাতে পারি। আমরা যদি লেনদেন জনিত চাহিদার কথা বলি, ভূমি অক্ষ এবং লম্ব অক্ষের সাহায্যে আমরা লেনদেন জনিত চাহিদা যদি চিত্রে দেখাই, তাহলে আমাদের লেনদেন জনিত চাহিদার রেখাটা হবে বাঁ থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, বাঁ থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। আমরা এটাকে মূল বিন্দুর সাথে অ্যাড করে দিতে পারি। হ্যাঁ, বাঁ থেকে ডান দিকে ঊর্ধ্বগামী।
কেন বা থেকে ডান দিকে ঊর্ধ্বগামী? কারণ আমি বলেছি লেনদেন চাহিদা, যেটাকে আমি যদি ভূমি অক্ষে নেই এলটি, এবং এটা নির্ভর করে কার উপর, আয়ের উপর। আয়কে যদি আমি লম্ব অক্ষে নেই, তাহলে আমি বোঝা যাচ্ছে আয় যত বৃদ্ধি পাবে আমার লেনদেন চাহিদা তত বৃদ্ধি পাবে। এই জন্য লেনদেন চাহিদা রেখা অর্থাৎ এলটি রেখা বা থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, অ্যান্ড দিস ইজ এ ফাংশন অফ ওয়াই। একইভাবে আমরা যদি অর্থের সতর্কতামূলক চাহিদাকে চিত্রে দেখতে চাই, তাহলে আমরা দেখব যে অর্থের সতর্কতামূলক চাহিদা সম্পর্কে আমরা বলেছি মানুষের আয় যত বেশি হয় তার সতর্কতামূলক চাহিদা তত বেশি হয়। আমি যদি এই পাশে সতর্কতামূলক চাহিদা চিত্রটা আঁকি, তোমরা দেখতে পাবে আমার সতর্কতামূলক চাহিদা রেখাটা বা থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হবে। কেন বা থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হবে? আবারও বলছি, সতর্কতামূলক চাহিদা হচ্ছে ওই ধরনের চাহিদা একজন মানুষ তার ভবিষ্যতের অনিশ্চিত প্রয়োজনীয়তাকে পূরণ করার জন্য যে অর্থ হাতে ধরে রাখতে চায়। তাহলে আয় বেশি হলে মানুষ ভবিষ্যতের অনিশ্চয়তার জন্য বেশি টাকা ধরে রাখতে পারবে। তাহলে আমি যদি নিচে ভূমি অক্ষে সতর্কতামূলক চাহিদা এলপি নেই এবং লম্ব অক্ষে আয় নেই, তাহলে আমি বলতে পারবো যে আমার আয় যত বাড়বে আমার সতর্কতামূলক চাহিদা তত বাড়বে। এই জন্য আমার এলপি বা সতর্কতামূলক চাহিদা, যেটা আয়ের একটি ফাংশন, বা থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে থাকে। আমার আয় কম, সতর্কতামূলক চাহিদা কম, আয় বেশি, তাহলে আমি সতর্কতা হিসেবে অর্থ বেশি সঞ্চয় করতে পারবো। এবার আসো আমাদের ফটকা চাহিদা। ফটকা চাহিদা খুবই গুরুত্বপূর্ণ একটি ধারণা। ফটকা চাহিদার ধারণাটা আমাদের একটু কেয়ারফুলি খেয়াল করবো। ফটকা চাহিদাকে যদি আমরা ব্যাখ্যা করতে চাই, তাহলে আমাকে বুঝতে হবে ফটকা চাহিদা কি। আমরা বলেছি ইতিমধ্যে যে ফটকা চাহিদা হচ্ছে একজন মানুষ বিনিয়োগের জন্য যে পরিমাণ অর্থ হাতে ধরে রাখতে চায় সেটাই হচ্ছে তার ফটকা চাহিদা, এবং সেটা নির্ভর করে সুদের হারের উপর। যদি সুদের হার কম হয়, অর্থাৎ ব্যাংক থেকে তুমি যদি কম সুদে টাকা পাও, তাহলে তুমি বেশি বিনিয়োগ করবে। অর্থাৎ ব্যাংক থেকে যদি কম সুদে টাকা পাওয়া যায়, তাহলে বিনিয়োগের পরিমাণ বেশি হবে, অর্থাৎ ফটকা চাহিদা বেশি হবে। আর যদি ব্যাংকে সুদের হার বেশি হয়, তাহলে ফটকা চাহিদা কম হবে। এই কারণে আমরা যদি ফটকা চাহিদাকে চিত্রে আঁকি, ফটকা চাহিদা রেখা একটি বা থেকে ডান দিকে ঊর্ধ্বগামী যে রেখা আমরা ইতিমধ্যে দেখেছি সেরকম ধারণা গ্রহণ করে না, সে বরং এরকম একটি চিত্র গ্রহণ করে। ফটকা চাহিদা এলএস, এটা একটা ফাংশন হচ্ছে সুদের হার। যদি এটা সুদের হার হয়ে থাকে, তার মানে লম্বকে আমরা নিব সুদের হার, ভূমিকে আমরা নিচ্ছি ফটকা চাহিদা। যখন সুদের হার অনেক বেশি থাকে তখন ফটকা চাহিদার পরিমাণ কম হবে, আর যখন সুদের হার কম হবে তখন ফটকা চাহিদার পরিমাণ বেশি হবে। অর্থাৎ সুদের হারের সাথে ফটকা চাহিদার সম্পর্ক ঋণাত্মক। তাহলে আমরা বলতে পারি যে ডি বা ডেল এলটি, অর্থাৎ ফটকা চাহিদার পরিবর্তন, এলটি না দুঃখিত এলএস, অর্থাৎ ফটকা চাহিদার পরিবর্তন কখন? সুদের হারের পরিবর্তনের সাপেক্ষে ডেল আর ইজ লেস দেন 0। তাহলে আমার মুদ্রা বাজার তিন ধরনের চাহিদা আছে: লেনদেন চাহিদা, সতর্কতা এবং ফটকা চাহিদা। এবার আমাদের দ্বিতীয় অংশ আলোচনার প্রয়োজন, সেটা হচ্ছে অর্থের যোগান। যোগান আলোচনা করার জন্য আমরা প্রথমে আমাদের অর্থের চাহিদার অংশটা মুছে নিই। অর্থের যোগান মানে কোনো একটি নির্দিষ্ট সময়ে বাজারে যে পরিমাণ অর্থের প্রচলন থাকে সেটাই হচ্ছে অর্থের যোগান। অর্থের চাহিদার আমরা তিনটি উপাদান বলেছি, তাহলে আমরা বলতে পারি অর্থের চাহিদার তিনটি উপাদান হচ্ছে ডিমান্ড ফর মানি, বা আমরা বলতে পারি মানি ডিমান্ড। সেটা হচ্ছে আমার প্রথমে লেনদেন জনিত চাহিদা এলটি প্লাস এলএস প্লাস এলপি, এটা হচ্ছে আমার সতর্কতামূলক চাহিদা প্লাস এলএস ফটকা চাহিদা। অর্থের যোগান যদি আমরা বলি, আমরা বলতে পারি এমএস অর্থের যোগান হচ্ছে কোনো একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ মুদ্রা প্রচলিত থাকে। এমএস সমান আমরা লিখতে থাকি সি প্লাস ডিডি। সি মানে হচ্ছে কারেন্সি বা মুদ্রা বলতে আমরা বলতে পারি যে কারেন্সি বলে নোট, যে পরিমাণ নোট বাজারে প্রচলিত আছে বা যে পরিমাণ কয়েন বাজারে প্রচলিত আছে সেটা হচ্ছে সি, কারেন্সি। এবং ডিডি মানে হচ্ছে চলতি আমানত।
আমরা জানি যে ব্যাংকে তিন ধরনের, আশা করি তোমরা জানো যে ব্যাংকে তিন ধরনের আমানত রাখা যায়: চলতি আমানত, সঞ্চয়ী আমানত এবং মেয়াদি আমানত। ডিডি মানে হচ্ছে চলতি আমানত, যেটা তারল্য সবচেয়ে বেশি। তো সংকীর্ণ অর্থে এমএস বলতে যে পরিমাণ কারেন্সি বাজারে প্রচলিত আছে এবং যে পরিমাণ চলতি আমানত ব্যাংকে আছে, সে দুইটা সমষ্টি হচ্ছে অর্থের যোগান। কিন্তু বিস্তৃত অর্থে আমি এটাকে একটু ভিন্ন রঙে লিখি। বিস্তৃত অর্থে অর্থের যোগানকে আরেকটু বড় পরিসরে আলোচনা করা হয়। সেখানে বিস্তৃত অর্থে অর্থের যোগানকে বলা হয় সি প্লাস ডিডি প্লাস টিডি। অর্থাৎ সি মানে হচ্ছে যে পরিমাণ কারেন্সি বা নোট বাজারে প্রচলিত আছে, ডিডি মানে হচ্ছে ব্যাংকে যে চলতি আমানত আছে সেটা, প্লাস টিডি মানে হচ্ছে চলতি আমানত ছাড়াও যে সঞ্চয়ী আমানত বা মেয়াদি আমানতগুলো আছে। মেয়াদি আমানত, বিভিন্ন মেয়াদের আমানত, বা 1 বছর 2 বছর বা 3 বছর আগে যেটাকে 3 বছর মেয়াদে যেগুলো করা হয়ে থাকে মেয়াদি আমানত, যে আমি 1 বছর মেয়াদি বা 2 বছর মেয়াদি বা 3 বছর মেয়াদি আমানত করছি, এটা ওই সময়ের পরে আমি এটাকে একই সাথে ব্যাংক থেকে উত্তোলন করতে পারবো। এই মেয়াদি আমানতগুলোকেও কী করা হয়ে থাকে? অর্থের যোগান হিসেবে বিবেচনা করা হয়ে থাকে, যখন আমরা একটু বৃহৎ পরিসরে চিন্তা করি। আর সংকীর্ণ পরিসরে চিন্তা করলে আমরা শুধুমাত্র কারেন্সি এবং চলতি আমানতকেই বলা থাকে অর্থের যোগান। আর অর্থবাজারের ভারসাম্য কখন হবে তাহলে? যখন অর্থের চাহিদা এবং অর্থের যোগান পরস্পর সমান হবে, সেটাই হবে অর্থবাজারের ভারসাম্য। বুঝতে পেরেছি? তাহলে আমরা বুঝলাম যে অর্থবাজারে দুটি উপাদান, একটি হচ্ছে অর্থের চাহিদা এবং আরেকটি হচ্ছে অর্থের যোগান। অর্থের চাহিদার তিনটি উপাদান, সেগুলো হচ্ছে লেনদেন চাহিদা, সতর্কতামূলক চাহিদা এবং ফটকা চাহিদা। লেনদেন চাহিদা হচ্ছে যে পরিমাণ অর্থ লেনদেনের জন্য প্রয়োজন হয়, সেটা হচ্ছে লেনদেন চাহিদা, যেটা আয়ের উপর নির্ভরশীল। টাকাটা এরকম বা থেকে ডান থেকে ঊর্ধ্বগামী হয়ে থাকে। সতর্কতামূলক চাহিদা হচ্ছে ভবিষ্যতের অপ্রত্যাশিত চাহিদাগুলো পূরণ করার জন্য আমরা যে অর্থ ধরে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের সতর্কতামূলক চাহিদা। সেই রেখাটাও বা থেকে ডান থেকে ঊর্ধ্বগামী হয়, কারণ এটাও আয়ের উপর নির্ভরশীল এবং আয়ের সাথে ধনাত্মকভাবে সম্পর্কিত। কিন্তু ফটকা চাহিদা সুদের হারের উপর নির্ভরশীল, এটি বা থেকে ডান দিকে নিম্নগামী হয়, কারণ যখন সুদের হার হ্রাস পায়, বিনিয়োগজনিত চাহিদা অর্থাৎ ফটকা চাহিদা M1 M0 থেকে M1 ফটকা চাহিদা বৃদ্ধি পায়। এই জন্য ফটকা চাহিদাকে বা থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে থাকে। এই তিনটি উপাদানকে নিয়ে অর্থের চাহিদা হয়ে থাকে, এবং বাজারে যে পরিমাণ মুদ্রা প্রচলিত আছে, চাহিদা আমার যা আছে এবং মেয়াদি আমার যা আছে, সবগুলোকে একসাথে যোগ দিলে আমরা অর্থের যোগান পাই। যখন বাজারে অর্থের চাহিদা এবং যোগান পরস্পর সমান হবে, সেটাই হবে অর্থবাজারের ভারসাম্য। ঠিক আছে? তো অর্থবাজারের ভারসাম্য নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বাণিজ্যিক ব্যাংক। কোন ব্যাংক? বাণিজ্যিক ব্যাংক। তো বাণিজ্যিক ব্যাংক কিভাবে এই ভূমিকা পালন করে? বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করার মাধ্যমে এই ভূমিকা পালন করে। কি আমানত? ঋণ আমানত। তাহলে আমরা এখন জানতে চাচ্ছি বাণিজ্যিক ব্যাংক এবং তার ঋণ আমানত নিয়ে। বাণিজ্যিক ব্যাংক এবং তার ঋণ আমানত সৃষ্টির প্রক্রিয়া। হ্যাঁ, তো অর্থবাজারের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক কী করে? মানুষের কাছ থেকে বিভিন্ন মেয়াদে আমানত সংগ্রহ করে এবং সেটাকে পরবর্তীতে ঋণ হিসেবে প্রদান করে। তাহলে খেয়াল করে দেখতে পারো, মানুষের লেনদেন চাহিদা এবং সতর্কতামূলক চাহিদার পরে যে পরিমাণ অর্থ বেঁচে থাকবে, সেটা বাণিজ্যিক ব্যাংক সংগ্রহ করার চেষ্টা করে এবং সেটা বিভিন্ন ব্যক্তির কাছে ফটকা চাহিদা হিসেবে, অর্থাৎ বিনিয়োগের জন্য সরবরাহ হিসেবে অর্থ পৌঁছে দেওয়ার চেষ্টা করে। এবং এই যে প্রক্রিয়ায় করে এই প্রসেসটা, সেটার নাম হচ্ছে ঋণ আমানত সৃষ্টি। এবং এই প্রসেসটা খুবই একটি ইন্টারেস্টিং একটি প্রসেসটা ব্যাখ্যা করার জন্য ধরে নিচ্ছি আমাদের চট্টগ্রামে একটি ব্যাংক আছে, যে ব্যাংকের নাম হচ্ছে এ ব্যাংক। এই ব্যাংকের কাছে মনে করো কোনো একজন ব্যক্তি 1000 টাকা জমা রাখে। তাহলে ওই ব্যক্তি এ ব্যাংক এ, তাহলে একজন ব্যক্তি ব্যাংকে 1000 টাকা জমা রাখলো, অর্থাৎ সেই ব্যক্তির লেনদেন চাহিদা এবং সতর্কতামূলক চাহিদা শেষ হওয়ার পরে এই অতিরিক্ত অর্থ রয়ে গিয়েছে, সে ব্যাংকে রেখেছে। তো বাণিজ্যিক ব্যাংক কী করবে? সে
এই 1000 টাকার একটা অংশ নিচের কাছে রিজার্ভ রাখতে হবে। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রচলিত নিয়ম, যে ব্যাংক চাইলেই তার সকল অর্থ বিনিয়োগ করতে পারবে না। তাহলে বাণিজ্যিক ব্যাংক, বাংলাদেশ ব্যাংক যদি বলে থাকে, বাংলাদেশ ব্যাংক বিবি বললাম, যে বললাম বাংলাদেশ ব্যাংক বলে রাখছে যে তুমি তোমার কাছে যে টাকা আসবে তার 50% টাকা ঋণ হিসেবে দিতে পারবা, বাকিটা পারবা না। তার মানে এই ব্যাংক তার যে 1000 টাকা আছে, সেই 1000 টাকার মধ্যে 500 টাকা ঋণ হিসেবে দিতে পারবে, বাকি টাকা ঋণ হিসেবে দিতে পারবে না। তাহলে সে কী করলো, ধরলাম এই 100 টাকা ব্যক্তি এক্সকে, এই 1000 টাকা ব্যক্তি এক্সকে কী দিল, ঋণ হিসেবে দিল। এখন সে কি 1000 টাকা সবটা দিতে পারবে না? আমি ইতিমধ্যে বলেছি যে বাংলাদেশ ব্যাংক বলে দিয়েছে যে রিজার্ভের তাকে তার মোট টাকার 50% সে ঋণ দিতে পারে, বাকিটা পারবে না। তাহলে এই ব্যাংক তার এই 1000 টাকা যে আমানত আছে তার মধ্যে ব্যক্তি এক্সকে 500 টাকা ঋণ দিতে পারবে। ব্যক্তি এক্স এই 500 টাকা ঋণ আমরা ধরে নিচ্ছি যে সে অন্য একটি প্রতিষ্ঠানে বা অন্য একটি ব্যাংকে জমা রাখলো। সে সবটা একই দিনে খরচ করবে না, অন্য একটি প্রতিষ্ঠানে জমা রাখলো, সেটা হচ্ছে ব্যাংক বি। অথবা আমরা সিম্পলি বলতে পারি আরো সহজভাবে যে যখন ব্যক্তি এক্সকে সে 500 টাকা ঋণ দিল, তখন সে ব্যক্তি এক্সকে 500 টাকা ক্যাশ দিবে না। সে বলবে যে আপনি আমার ব্যাংকেই অ্যাকাউন্ট খুলেন এবং সেই অ্যাকাউন্ট থেকে টাকাটা নিয়ে যান। আবারও বলুন, 1000 টাকা আমানত ব্যাংকে আছে, সে 500 টাকা ঋণ দিতে পারবে, কারণ বাংলাদেশ ব্যাংকের বাধ্যবাধকতা হচ্ছে 50% দিতে পারবে। সেই 500 টাকা ব্যাংক এ এক্স ব্যক্তিকে সরাসরি দিয়ে দিবে না, সে বলবে আপনি একটা অ্যাকাউন্ট খুলেন, সেই অ্যাকাউন্টে আপনার 500 টাকা ক্রেডিট হয়ে যাবে, তাহলে সেই 500 টাকা থেকে আপনি যতটুকু ইচ্ছা ততটুকু নিতে পারবেন। তার মানে কী হচ্ছে, যে 500 টাকা সে ঋণ দিবে, লোন, সেটা অ্যাকচুয়ালি সে ওই ব্যক্তিকে সরাসরি দিচ্ছে না, বরং এই 500 টাকা তার কাছে কী হিসেবে আসছে, তার কাছে সে আমানত হিসেবে আবার কাগজে কলমে হিসাবে অন্তর্ভুক্ত করছে। তাহলে এই 500 টাকা তার এখন আবার আমানত হয়ে গেল। এখন এই ব্যক্তি এই 500 টাকা আবার কি করবে, ঋণ দিতে চাইবে এই ব্যাংক। একটু জটিল বিষয়, তারপরে খেয়াল করো তাহলে বুঝতে পারবে। তাহলে ব্যাংক এ এর কাছে 100 টাকা আমানত ছিল, সে 500 টাকা ঋণ দিতে চাচ্ছে, ঋণ দিতে পারবে। সে 500 টাকা ঋণ হিসেবে দেওয়ার আগে সেই ব্যক্তিকে যে একটা অ্যাকাউন্ট খোলালো, সেই অ্যাকাউন্টে 500 টাকা জমা দিল, বললো যে আপনি এখান থেকে চেক কেটে যে কোনো সময় টাকা নিতে পারবেন। তাহলে এখন তার আমানত হয়ে গেল 1500 টাকা। এখন এই যে অতিরিক্ত 500 টাকা তার আমানত হয়ে গেল, সেই অতিরিক্ত 500 টাকার 50%, সেই 500 টাকার 50% 250 টাকা সে এখন কাগজে কলমে আরেকজন ব্যক্তি ওয়াইকে দিতে পারবে। তাহলে সেই ব্যক্তি ওয়াইকেও সে 250 টাকা সরাসরি ক্যাশে দিবে না, সে বলবে আপনিও কি করেন, একটা অ্যাকাউন্ট খুলেন, অ্যাকাউন্ট খুললে আপনি এখান থেকে যতটুকু ইচ্ছা নিতে পারবেন। তাহলে সেই ব্যক্তির এই 250 টাকাও ব্যাংকে থেকে গেল। তাহলে যে ব্যক্তি 500 টাকা ঋণ নিতে চাইল তারটাও থেকে গেল, ওই 500 টাকার 50% ঋণ দিতে যাচ্ছে 250 টাকা, সেটাও কি করবে, ব্যাংকে থেকে যাবে। তাহলে 250 টাকা যদি থেকে যায়, তাহলে সে 250 টাকার 50% আবার কত হবে, 125 টাকা। এই 125 টাকা সে আবার কি করবে, জেড ব্যক্তিকে লোন দিতে চাইবে, এবং জেড ব্যক্তিকেও সে একই কথা বলবে যে আপনি ক্যাশ পাবেন না, আমার ব্যাংকে আমানত হিসেবে রেখে আপনি যখন ইচ্ছা উঠে নিতে পারবেন। তাহলে তার আমানত হয়ে যাবে কত, 100, নতুন আমানত 125 টাকা। তাহলে খেয়াল করে দেখো, প্রথমে তার কাছে ছিল 1000 টাকা, সে সেটাকে ঋণ হিসেবে তৈরি করতে গিয়ে, ঋণ হিসেবে দিতে গিয়ে নতুন আমানত তৈরি করলো 500 টাকা। সেই 500 টাকা তার আমানত হয়েছে, সেটাকে সে আবার 250 টাকা ঋণ দিতে গিয়ে নতুন আমানত তৈরি করলো আবার 250 টাকা, এবং এভাবেই 250 টাকা ঋণ দিতে গিয়ে 50% 125 টাকা সে আবার তৈরি করলো নতুন আমানত। এইভাবে টাকার পরিমাণ কমতে থাকলেও বারে বারে তার অতিরিক্ত হারে ঋণ আমানত সৃষ্টি হতে থাকবে, বহুগুণিত হারে, বহু গুণিত হারে আমানত সৃষ্টি হতে থাকবে। এটাকেই বলা হয়ে থাকে ঋণ আমানত সৃষ্টি। অর্থাৎ তাহলে একটা দেশে প্রাথমিকভাবে 1000 টাকা ছিল, সেই 1000 টাকাকে ঋণ হিসেবে দিতে গিয়ে নতুন করে 500 টাকার আমানত তৈরি হয়েছে, সেই 500 টাকা ঋণ দিতে গিয়ে আরও 250 টাকা, সেই 250 টাকা দিতে গিয়ে আরও 125 টাকা, এভাবে বারবার পর্যায়ে পর্যায়ে আমার নতুন করে আমানত সৃষ্টি হচ্ছে, কি ঋণ সৃষ্টি করতে গিয়ে। এই ধরনের ঋণ আমানতকেই বলা হয় ঋণ আমানত সৃষ্টি। এবং এর ফলে প্রাথমিক আমানত যেটা ছিল 1000 টাকা, সেই প্রাথমিক আমানত বহুগুণ বেড়ে গেল। এই বহুগুণ প্রাথমিক আমানত বৃদ্ধিটাই হচ্ছে ঋণ আমানত সৃষ্টি। এখন প্রশ্ন হচ্ছে কতটুকু বাড়বে, 1000 টাকা থেকে আমার কতটুকু ঋণ আমানত সৃষ্টি হবে, সেটা আমি কিভাবে ক্যালকুলেট করতে পারি। এটা একটা সহজ সূত্র আছে। অর্থাৎ মোট আমানত কতটুকু সৃষ্টি হবে,
মোট আমানত কতটুকু সৃষ্টি হবে সেটা আমি কীভাবে বের করতে পারি? যদি আমার দেশের প্রাথমিক আমানত 1000 টাকা থাকে তাহলে আলটিমেটলি কত টাকার আমার ঋণ আমানত সৃষ্টি হবে? সূত্র হচ্ছে মোট আমানত সৃষ্টি বের করা যাবে প্রাথমিক যে জমা ছিল, প্রাথমিক যে জমা, সেই জমার পরিমাণকে আমরা রিজার্ভ হার, ওই যে বলছে বাংলাদেশ ব্যাংক 50% টাকা রাখতে হবে, বাকি টাকা দেওয়া যাবে না, যে 50% টাকা হচ্ছে রিজার্ভ রাখতে হবে ব্যাংকে, অবশ্যই থাকতে হবে, সেই বাকি টাকাটা হচ্ছে রিজার্ভের হার। তাহলে আমরা সেটাকে বলবো রিজার্ভের হার। প্রাথমিক জমাকে যদি আমি রিজার্ভের হার দ্বারা ভাগ করি, রিজার্ভের হার, রিজার্ভের হার দ্বারা যদি ভাগ করি তা আমরা পেয়ে যাব আমার কতটুকু আমানত সৃষ্টি হবে। তাহলে আমি যদি এখানে একটু সিস্টেমটা ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা বলবো আমাদের এখানে প্রাথমিক আমানত ছিল 1000 টাকা এবং আমার রিজার্ভের হার হচ্ছে 50%। 50% মানে হচ্ছে আমি এটাকে বলতে পারি 50%। 50% মানে হচ্ছে আমি এটাকে বলতে পারি যে আমার 1000 টাকা, 50% মানে হচ্ছে 50/100। তাহলে কি থাকবে আমার 1000/0.50। তাহলে মোট কত হবে টাকাটা? 1000/0.50 হবে 2000। এই 2000টা কি? 2000 মোট আমানত সৃষ্টি। মোট আমানত সৃষ্টি হবে কত টাকা? 2000 টাকা। তার মানে আমার প্রাথমিক আমানত ছিল 1000 টাকা, সেটার সাথে আরও অতিরিক্ত 1000 টাকা কি সৃষ্টি হবে? ঋণ আমানত। আরও অতিরিক্ত 1000 টাকা ঋণ আমানত সৃষ্টি হবে। এই প্রক্রিয়ায় বাণিজ্যিক ব্যাংক বহুগুণিতিক ঋণ আমানত সৃষ্টি করে এবং একটি দেশের অর্থনীতিকে ক্রিয়াশীল রাখে বা গতিশীল রাখে। আশা করি বুঝতে পেরেছ। তবে এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, এই ক্ষেত্রে কিছু অ্যাজাম্পশন আছে। আমরা ধরে নিয়েছি এখানে আমার প্রাথমিক আমানত যেটা, সেটা 1000 টাকা এবং রিজার্ভের হার 50%। আমরা ধরে নিচ্ছি এই রিজার্ভের হারটা ইন দ্য মিন টাইম বা মাঝামাঝি সময়ে পরিবর্তন হচ্ছে না। এবং আমরা আরও ধরে নিয়েছি যে 1000 টাকা যেটা ব্যাংক আমানত ছিল সেটা থেকে যে 500 টাকা ঋণ তৈরি হলো সেটা আবার ব্যাংকেই জমা হয়েছে, তাই না? কারণ আমরা ধরে নিচ্ছি সকল লেনদেন ব্যাংকের মাধ্যমেই সম্পন্ন হবে এবং মানুষজন হাতে টাকা রাখতে চায় না, সব টাকা সে ব্যাংকেই জমা রাখতে চায়। তাহলে এটা আমাদের আরেকটা অ্যাজাম্পশন। তাহলে আমরা বলতে চাচ্ছি রিজার্ভের হার যদি স্থির থাকে, মানুষজন যদি ব্যাংকিংকে বেশি পছন্দ করে, হাতে টাকা রাখতে না চায়, এবং মানুষের যদি অর্থের চাহিদা যা ছিল আগে তাই থাকে, স্থির থাকে, এই অবস্থা থাকে, তাহলে বহুগুণিতিক ঋণ সৃষ্টি করাটা খুবই সহজ একটা বিষয়। এবং এই প্রক্রিয়ায় চাইলে যদি 50% রিজার্ভ থাকে 1000 টাকাকে 2000 টাকায় কনভার্ট করা যাবে। তো তোমাদেরকে এডিশনাল ইনফরমেশন আমরা এখানে দিয়ে থাকি যে এই রিজার্ভের হার সাধারণত এত বেশি হয় না, 20% হয় না। বর্তমানে বাংলাদেশের রিজার্ভের হার হচ্ছে 19.5%। 19.5%। তার মানে আমরা এখানে যেটা বলছি 1000 টাকা থেকে 2000 টাকার আমানত তৈরি হবে, অ্যাকচুয়ালি বাস্তব অর্থে আরও বেশি তৈরি হতে পারে, কারণ রিজার্ভের হার বাংলাদেশে 50% নয়, 50% অনেক কম। আশা করি তোমরা সবটা বুঝতে পেরেছো। তাহলে আমি একটু রিকেপ করি আমরা আজকে কী কী আলোচনা করলাম। আমরা আলোচনা করেছি মুদ্রা বলতে কী বুঝি, তারপর মুদ্রার ক্রিয়া। আমরা বলছি মানি ইজ এ ম্যাটার অফ ফাংশন ফর মিডিয়াম, মেজার, স্ট্যান্ডার্ড এবং স্টোর। এবং সকল বাজারের মতোই অর্থ বাজারও আছে এবং মুদ্রা বাজার আছে। মুদ্রা বাজারের দুটি অংশ, অর্থের চাহিদা এবং অর্থের যোগান। অর্থের চাহিদা 3 রকম হতে পারে: অর্থের লেনদেন চাহিদা, সতর্কতামূলক চাহিদা এবং ফটকা চাহিদা। যেখানে লেনদেন চাহিদা এবং সতর্কতামূলক চাহিদা আয়ের উপর নির্ভরশীল, ফটকা চাহিদা সুদের হারের উপর নির্ভরশীল। এবং অর্থের যোগান, সেটা আমার মনে হচ্ছে তোমরা আমাদের ম্যাথের লাস্ট অংশ দেখতে পাওনি। আমি তোমাদের জন্য একটু এটাকে ঠিক করে দিচ্ছি যাতে তোমরা ম্যাথের লাস্ট অংশটা দেখতে পাও। হ্যাঁ, একটু এখানে ব্যাক করে আসবো। তো আমরা বলতে চাচ্ছি যে অর্থের চাহিদা, হ্যাঁ, সকল বাজারের মতো অর্থের দুটি চাহিদা: অর্থের লেনদেন চাহিদা এবং অর্থের চাহিদা 3 রকম: অর্থের লেনদেন চাহিদা, অর্থের সতর্কতা চাহিদা এবং অর্থের ফটকা চাহিদা। লেনদেন চাহিদা আয়ের উপর নির্ভরশীল, সতর্কতা চাহিদা আয়ের উপর নির্ভরশীল এবং ফটকা চাহিদা সুদের হারের উপর নির্ভরশীল। এবং অর্থের যোগানে আমরা বলেছি অর্থের যোগানকে আমরা সংকীর্ণ অর্থে সংজ্ঞায়িত করতে পারি এবং বিস্তৃত অর্থে সংজ্ঞায়িত করতে পারি। সংকীর্ণ অর্থের যোগান হচ্ছে C+DD অর্থাৎ মুদ্রা এবং চাহিদা আমানত,
এবং বিস্তৃত অর্থের যোগান হচ্ছে সি প্লাস ডিডি প্লাস টিডি, অর্থাৎ কারেন্সি, অর্থের চাহিদা আমানত এবং অর্থের মেয়াদি আমানত। অর্থের চাহিদা এবং যোগান যখন সমান হবে সেটাকে বলবো আমরা অর্থের ভারসাম্য। এবং সবার শেষে আমরা বললাম যে অর্থবাজারের একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করতে পারে। কিভাবে করে? যে কোনো একটি ব্যাংক যখন 1000 টাকা আমানত পায়, সে তার বাকি অংশ যখন রিজার্ভ রেখে দেয় 50%, বাকিটা সে ঋণ প্রদান করতে গেলে সেটাকে ব্যাংকের মাধ্যমে ঋণ প্রদান করে, তাহলে নতুন করে 500 টাকার আমানত তৈরি হয়। সে 500 টাকার যখন সেই একটা অংশ ঋণ প্রদান করতে যায়, সেটাকেও সে আমানত হিসেবে সংগ্রহ করে নেয়। এভাবে সে 1000 টাকার প্রাথমিক আমানত থেকে বহু গুণে ঋণ আমানত সৃষ্টি করতে পারে, যেটাকে অর্থনীতির চালিকা শক্তি হিসেবে কাজ করে থাকে। এবং বহুগুণিত ঋণ আমানত কতটুকু সৃষ্টি হবে সেটা বের করার সূত্র হচ্ছে প্রাথমিক জমাকে রিজার্ভের হার দ্বারা ভাগ করা। যেমন আমাদের এই এক্সাম্পলের ক্ষেত্রে প্রাথমিক জমা হচ্ছে 1000 টাকা, রিজার্ভের পরিমাণ হচ্ছে 50%। 50% মানে হচ্ছে 50 ভাগ 100, যেটাকে আমরা 0.50 বলতে পারি। প্রাথমিক জমা 1000-কে যদি আমরা 0.5 রিজার্ভের হার দ্বারা ভাগ করি, তাহলে মোট আমানত সৃষ্টি হবে 2000 টাকা। 2000 টাকা মানে হচ্ছে প্রাথমিক আমানত 1000 টাকা সৃষ্টি হবে, সাথে সাথে ঋণ আমানত সৃষ্টি হবে আরও 1000 টাকা। এটাই হচ্ছে বহুগুণিত ঋণ আমানত সৃষ্টি। এবং আমরা বলছি যে বাংলাদেশের ক্ষেত্রে রিজার্ভের পরিমাণ 19.5%, অর্থাৎ শতকরা 20%। এটা মানে হচ্ছে আমরা যে 50% যেটা বলেছি, প্রায় দ্বিগুণ পরিমাণ আমানত নতুন সৃষ্টি হয়। এখানে চাইলে আমাদের আরও বেশি পরিমাণ আমানত সৃষ্টি হবে, প্রায় 5 গুণ পরিমাণ অতিরিক্ত ঋণ আমানত সৃষ্টি করা সম্ভব। আশা করি তোমরা সবটা ক্লাস বুঝতে পেরেছো। তারপর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে চিনো, আমি তোমাদের ক্লাস নিয়েছি। আমার সাথে যে কোনো সময় যে কোনো প্রয়োজন তোমরা যোগাযোগ করতে পারবে। আমি ভবিষ্যতে পরবর্তী ক্লাসে সেই প্রশ্নগুলো আনসার দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে তোমাদের ধৈর্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের ক্লাস আমরা আজকে এখানেই শেষ করছি। বাসায় থাকবে, সেফ থাকবে এবং সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।